আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের আনুষ্ঠানিক সূচনা করি। সো এই চ্যাপ্টারে মোটামুটি দুইটা পোর্শন আছে। দুইটা পোর্শন কি কি? একটা হলো স্থিতিস্থাপকতা, আর একটা পোর্শন হলো সান্দ্রতা। সো আমরা শুরু থেকে শুরু করি, ঠিক আছে? সো লেটস স্টার্ট ইট। আমাদের প্রথম টপিক হলো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা একটু যদি খেয়াল করি, আমরা একটা ব্লক নেই, অর্থাৎ যদি 3 ডাইমেনশনে যদি আঁকাই ব্লকটাকে, সো এরকম কিছু একটা ব্লক আছে, তাই না? সো এই বস্তুটার ধরলাম দুইটা কণা, এই কণা একটা এ একটা বি, ঠিক আছে? সো এই কণার মধ্যবর্তী দূরত্ব এটা আমরা সবাই জানি, এটাকে আর নট যদি আমরা ধরি, এই আর নটটা কি? এই আর নটটা হলো আন্তঃআণবিক দূরত্ব। এখন সাপোজ আমরা এই দুই কণাকে একটু এদিকে টানলাম, দুই কণাকে দুই দিক থেকে আমরা কি করলাম, এটা এদের মেইন পয়েন্ট ছিল, এখানে থাকার কথা ছিল। আমরা কি করছি, এইদিকে একটা বল প্রয়োগ করছি, এইদিকেও একটা কি করছি, বল প্রয়োগ করছি, এদিকে আনছি। এখন একটা জিনিস চিন্তা করি, আমরা যদি আমরা এদিকে টানি তাহলে কি হবে, বস্তুগুলো কী হবে, আবার স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে চাইবে, অবশ্যই চাইবে, অর্থাৎ এদিকে রিভার্স একটা ফোর্স ক্রিয়েট করবে, ঠিক আছে? সো আরেকবার যদি আমরা খেয়াল করি, আমরা এবার বস্তু দুটাকে কী করলাম, সরি বস্তু না, কণা দুটাকে কী করলাম, এবার একটু প্রেশার ক্রিয়েট করলাম, অর্থাৎ আমরা একটু চেপে দিলাম, তাহলে এর স্থিতিশীল লাইন এটা, তাহলে এই বস্তু দুটো এখন কী করবে, স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য একটা বল ক্রিয়েট করবে, ঠিক আছে না? এই যে স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য যে আমরা যে প্রভাবটা ফেলি, অর্থাৎ বস্তুর যে ধর্ম আমাদেরকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়, সেটাই হলো কি আমাদের স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমাদের এই আর নটটা কি, এই আর নটটা যে আন্তঃআণবিক দূরত্ব, এটাই কি, এটা এক ধরনের সীমা, এটা আমাদের সীমা বোঝাচ্ছে। অর্থাৎ এই সীমা হলো আমাদের কি হলো, এটা আমাদের হলো স্থিতিশীলতার সীমা, ঠিক আছে? সো এর আমি কি করলাম, এদিকে টানলাম, সে এই বস্তুটাই তাহলে কি করবে, স্থিতিশীল অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে। এই যে চেষ্টাটা, সেটাই হলো স্থিতিস্থাপকতা। এর ইংলিশটা হলো ইলাস্টিসিটি, অর্থাৎ স্থিতিস্থাপক এর ইংলিশ হলো ইলাস্টিক বস্তু, আর হলো স্থিতিস্থাপকতা হলো ইলাস্টিসিটি। সো অর্থাৎ আমরা কি বুঝলাম, যে স্থিতিশীলতা, অর্থাৎ এই স্থিতিশীলতার ডিস্টেন্সটা কত, আর নট, এই স্থিতিশীলতা যে স্থাপন করা হয়, এটা এই পুরা ঘটনায় দেওয়া হলো স্থিতিস্থাপকতা। আশা করা যায় আমরা এতটুকু বুঝছি। সো আমরা আরেকটু যদি খেয়াল করি, যে এখানে আমরা একটা যদি দণ্ড নিই, সাপোজ যে কোনো একটা ডিস্টেন্সের একটা আমরা দণ্ড নিলাম, এল ডিস্টেন্স, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা কি করলাম, এক্সপ্যান্ড করলাম, অর্থাৎ নতুন একটা দৈর্ঘ্য, অর্থাৎ আমরা কি করলাম, এটাকে এদিক থেকেও টানলাম, এদিকে বল ক্রিয়েট করছি, এদিকে বল দিছি, ঠিক আছে? সো এই বস্তুটা এখন কি করবে, অবশ্যই তার স্থিতিশীল অবস্থার এতটুকু তো সে এতটুকু ডিস্টেন্স যখন সে থাকবে, তখন কি স্থিতিশীল অবস্থায় থাকবে, তাহলে কি করবে, এই বস্তুটা এদিকে একটা রিভার্স একটা ফোর্স ক্রিয়েট করবে, এই বস্তুটাও সেম একদিকে রিভার্স একটা ফোর্স ক্রিয়েট করবে। এই যে স্থিতিশীল অবস্থায় ফিরে আসা এই ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। আমরা আশা করা যায় এতটুকু বুঝছি। সো নেক্সট টপিকটা কি, নেক্সট টপিক হলো পূর্ণ দৃঢ় বস্তু। এখন দৃঢ় মিন্স কঠিন, এটা আমরা সবাই জানি। এই পূর্ণ দৃঢ়, আচ্ছা আমরা একটা জিনিস জানি, যে সম্পূর্ণ পারফেক্ট কোনো কিছুই না, এই দুনিয়াতে সম্পূর্ণ পারফেক্ট কোনো কিছুই না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। এখন এই জিনিস যে মেন টপিকগুলো, সেই টপিকগুলো আমি লিখে দিছি, সেগুলো কি, সহজে বিকৃত হয় না। অর্থাৎ পূর্ণ দৃঢ় বস্তুটা জিনিসটা কি, এর মেইন বেসিকটা কি, এটা হলো সহজে বিকৃত হয় না। বিকৃত হয় না মানে কি, আমি এটাকে এক্সপ্যান্ড করতে পারবো না, অথবা একে ভিতরে চাপ ক্রিয়েট করতে পারবো না, চাপ ক্রিয়েট করে ছোটো করতে পারবো না। এটা কি সেম জিনিস, যে বাস্তবে এটা পাওয়া যাবে না, সম্ভব না। ব্যতিক্রম একটা আছে, কি ব্যতিক্রমটা হলো হীরা, এটা হলো ভিভিআই, অর্থাৎ
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা কি হলো হীরা, এটা হলে ব্যতিক্রম বাস্তবে পাওয়া যায়, নট 100% বাট মোটামুটি। নেক্সট টপিকটা হলো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আমি আবার বলছি যে সম্পূর্ণ পারফেক্ট কেউ নাই, এটা সেম বাস্তবে পাওয়া যায় না। এটাকে মেন বেসিকটা কি, এটাকে যতই বিকৃত হোক সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ আমি এটাকে যতই ফোর্স দিয়ে বাড়াই বা কমাই বা লেন্থটা যদি কমাই, তাহলে কী হবে, এটা সম্পূর্ণরূপে স্থিতিশীল অবস্থায় ফিরে যাবে। ব্যতিক্রম জিনিসটা কি, এটার ব্যতিক্রম হলো রাবার এবং লোহা, এই জিনিসটা কাছাকাছি, ঠিক আছে। বাস্তবে এই জিনিসটা খুব কাছাকাছি সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে কাজ করে। এখন নেক্সট হলো পূর্ণ প্লাস্টিক বস্তু। এটার বেসিকটা কি, বিকৃত অবস্থায় থেকে যায়। অর্থাৎ এটা হলো আমার পূর্ণ দৃঢ় বস্তু যেটা ছিল, যে সহজে বিকৃত হয় না, এটা হলো উল্টা, অর্থাৎ এটার ইনভার্স, যে বিকৃত হয়ে থেকে যায়। এটা বিকৃত তো করা যায়, কিন্তু আবার পুনরায় সেই অবস্থায় ফিরে পাওয়া সম্ভব না। এটাও কি সেম, পূর্ণ যেহেতু বলছে, বাস্তবে পাওয়া যায় না। এখন আংশিক স্থিতিস্থাপক বস্তুটা কি, আংশিক স্থিতিস্থাপক বস্তুটা হলে মোস্ট ইম্পর্টেন্ট, যে বিকৃত হলে সম্পূর্ণরূপে না আসে, কি হয়, আংশিকভাবে আসে। অর্থাৎ আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, এটা সম্পূর্ণরূপে ওই একই আগে যে বস্তু ছিল ওই বস্তু না এসে কি হয়, এটা আংশিকভাবে ফিরে আসে। এটার উদাহরণটা কি, বাস্তবের সব বস্তুই হলো আংশিক স্থিতিস্থাপক বস্তু। আমরা যদি নেক্সট টপিকটা হলো বিকৃতি। এখন যে আমরা এতক্ষণ তো বলতেছি যে বিকৃত করা, এই বিকৃতি জিনিসটা কি, এই বিকৃত জিনিসটা হলো যে আদি অবস্থার সাপেক্ষে পরিবর্তন। এই জিনিসটা কি, অর্থাৎ আমার আদি যে অবস্থাটা থাকবে সেই অবস্থার সাপেক্ষে আমি যে পরিবর্তনটা করব, সেই পরিবর্তনটা হলো বিকৃতি। এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমরা টপিক পরে আসতেছি, দৈর্ঘ্য বিকৃতি কি এটা বলতেছি। এখন একটা জিনিস আমরা যদি দেখি, এখানে একটা দণ্ড নিলাম এল দৈর্ঘ্যের, আমরা কি করলাম, আমরা উভয় দিকে ফোর্স দিলাম, এদিকেও একটা ফোর্স দিলাম, এদিকে একটা ফোর্স দিয়ে কী করলাম, এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। আমার স্থিতিশীল অবস্থার লাইনটা এতটুকু, ঠিক আছে। সো আমরা কী করছি, এদিকেও একটা এফ বল প্রয়োগ করছি, এদিকে একটা এফ বল প্রয়োগ করছি, ঠিক আছে। সো এফ বল প্রয়োগ করায় এদিকে আমার কি হলো, দৈর্ঘ্য পরিবর্তন কত হলো, এলটা কি, দৈর্ঘ্য পরিবর্তন। এখন এই জিনিসটা আমি দৈর্ঘ্যই কেন লিখলাম, কারণ আমরা এটা দৈর্ঘ্য দিয়ে বাড়াইছি, এই জন্য প্রস্থ কেন লিখলাম এটা আমরা বুঝছি। সো এখানে কী হলো, এল, আমরা একদিকে খেয়াল করি, নতুন যে দৈর্ঘ্যটা ক্রিয়েট হলো এটা এল ড্যাশ আমরা ধরি, ঠিক আছে। সো কী বলছে, আদি অবস্থার সাপেক্ষে পরিবর্তন, তাহলে বিকৃতি কী হবে, আদি অবস্থা কি, আদি দৈর্ঘ্য কত, এল, সাপেক্ষে যখন কোনো কিছু পরিবর্তন বলবে তাহলে কি হবে, আমার দৈর্ঘ্য পরিবর্তন, ঠিক আছে, এটা আমরা বুঝছি। সো এখন আদি অবস্থার সাপেক্ষে পরিবর্তন, আমরা যেটা হলো বিকৃতি। এখন এল, স্মল এলটা কি লিখতে পারি আমরা, এতটুকু দৈর্ঘ্য, বড়টা মাইনাস ছোটোটা, অতএব ইজ ইকুয়াল টু এল ড্যাশ মাইনাস এল বাই এল। তাহলে হইল যে আদি অবস্থার সাপেক্ষে পরিবর্তন। এই যে বিকৃতিটা, এই বিকৃতিটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। এখন এই পাশে যদি আমি সুন্দর করে লিখে দিই তাহলে কি হবে, দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু এল ড্যাশ মাইনাস এল বাই এল। সো দিস ইজ দ্য ফর্মুলা। সো আমরা মনে রাখবো এই জিনিসটা, ঠিক আছে। নেক্সট টপিক হলো আয়তন বিকৃতি। এখন আয়তন বিকৃতি একটা গোলক নেই, যেহেতু আয়তন বলছে, সেম আকৃতির একটা গোলক নিলাম, সেটা কি ভি আয়তনের একটা গোলক। ভি কি, আদি আয়তন। এখানে আমরা মনে রাখবো কি, এলটা কিন্তু এই বড় হাতের এল আদি দৈর্ঘ্য, ঠিক আছে। সো এখন আমরা কি করলাম, এটা উভয় পার্শ্বে একটু চাপ দিলাম, কি করলাম আমরা, একটা প্রেসার দিলাম।
প্রেশার কিন্তু ওয়ান কাইন্ড অফ ফোর্স, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা 9-10 থেকে আমরা কি পড়ে আসতেছি। সো এই জিনিসটা না বললেও চলবে। একটা কী দিলাম, একটা ফোর্স দিলাম, ফোর্স দিলে কী হবে, সরি একটা প্রেশার দিলাম, প্রেশার দিলে কী হবে, এই জিনিসটা একটু ছোটো হয়ে আসবে না। সো ছোটো হয়ে আসার পর তাহলে আমি ধরলাম ভি প্রাইম ইজ ইকুয়াল টু শেষ আয়তন। তাহলে আমি যদি ধরি যে আয়তনের পরিবর্তন ছোটো হাতের ভিতরে, তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে, বড় আয়তন কোনটা ভি, ছোটো আয়তন কোনটা ভি ড্যাশ, তাহলে ভি মাইনাস ভি ড্যাশ। সো আমরা একটা জিনিস খেয়াল করবো, পরিবর্তন যখন বলবে তখন বড় থেকে ছোট বিয়োগ দিব, নট যে শেষ অবস্থা থেকে আদি অবস্থা বিয়োগ দিব। এটা মাথায় রেখেছেন, সেটা বৃদ্ধি হোক আর হ্রাস হোক। এখানে দৈর্ঘ্য কী হয়েছে, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, অনেক ক্ষেত্রে দৈর্ঘ্য হ্রাস হবে, তখন আমরা কী দিব, ওই বড়টা মাইনাস ছোটোটা। তাহলে আয়তন বিকৃতি সমান সমান কী লিখতে পারি, আদি অবস্থার সাপেক্ষে। তাহলে আদি অবস্থা নিচে থাকবে, আদি অবস্থা কি বড় হাতের ভি, আর উপরে কী থাকে পরিবর্তনটা, তাহলে ভি। তাহলে কি লিখতে পারি, ভি মাইনাস ভি ড্যাশ বাই ভি। দিস ইজ আওয়ার ফর্মুলা। এটা আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। সো নেক্সটে যাই, নেক্সটে কী আছে টপিক, নেক্সট টপিক হলো পীড়ন। পীড়ন জিনিসটা কি, পীড়ন জিনিসটা হলো একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল উদ্ভূত হয়, দিস ইজ দ্য হট টপিক, উদ্ভূত হয় তাকে পীড়ন বলে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, সাপোজ আমি একটা ব্লক যদি আঁকাই 3 ডাইমেনশনে যদি একটা, তাহলে কি হয়, আমরা ফোর্স কোথায় ক্রিয়েট করি, ফোর্স কিন্তু এই তলের উপর ক্রিয়েট করি, তাই না। এই তলের উপর কি করি, বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে কি করি, এটা এক্সপ্যান্ড করি, অথবা বল ভিতরে অর্থাৎ বল চাপা দিয়ে কি করি, একে কমাই দিই। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, এই বলটা কি, এই বলটা আমার, এই বলটা কি, এটা কেউ বলতে পারবে, এই বলটা কি আমরা ক্রিয়েট করিনি। তাহলে প্রয়োগকৃত, এই বলটা কি, এই বলটা হলো প্রয়োগকৃত। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যখন আমরা এইদিকে বল প্রয়োগ করব তখন কি হবে, এই বস্তুটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে কি হবে, রিভার্স একটা ফোর্স ক্রিয়েট করবে না, অবশ্যই ক্রিয়েট করবে। সবাই স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, কেউ চায় না যে আমি বড়, মানে সেই লেভেলে বড় হই বা সেই লেভেলে ছোট হই, ঠিক আছে। সো এই বলটা কি, এই বলটা হলো আমাদের উদ্ভূত। সো আমাদের মেইন কাজটাই হবে এই বলটা নিয়ে, অর্থাৎ পীড়নের ক্ষেত্রে মেইন কাজটা হবে এই বল নিয়ে, অর্থাৎ উদ্ভূত। এখানে বলে নাই যে যে পরিমাণ বল আমরা প্রয়োগ করব, যে পরিমাণ বল প্রয়োগ করে সেক্ষেত্রে প্রেশার হয়ে যাবে। সো ক্ষেত্রে বলবো যে পরিমাণ উদ্ভূত বা সৃষ্ট, অর্থাৎ এই বলটাকে আমরা কি বলতে পারি, বলটাকে আমরা প্রতিরোধকারী, ঠিক আছে। সো আমরা এতটুকু আশা করে যে বুঝি, যদি না বুঝি তাহলে রিভাইন্ড করে নেব। আবার বলি যে একক ক্ষেত্রে বলে যে পরিমাণ বল উদ্ভূত হয়, সবসময় মনে রাখবো আমরা কি, যে পরিমাণ বল উদ্ভূত হয়। এখন আমরা যে আয়তন বিকৃতির ক্ষেত্রে যে চিত্রটা দেখছি, সেই চিত্র যদি আমরা আরেকবার চাই, মেইন আমাদের ক্ষেত্র আয়তন ছিল ভি, সেটা পরে ভি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি ড্যাশ, এটা আয়তনের পরিবর্তন, ঠিক আছে। সো এখন আমরা এখানে কি করছিলাম, যে আয়তনের পরিবর্তন হয়েছিল, এখানে আমরা একটা প্রেশার ক্রিয়েট করছিলাম, একটা প্রেশার ক্রিয়েট করছি। এখন প্রেশার ওয়ান কাইন্ড অফ ফোর্স, এটা আমরা কি মানি, কারণ প্রেশার সমান সমান আমরা কী পাই, এফ বাই এ। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে আমরা সংজ্ঞাটা লিখলাম, এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটা জিনিস কি লিখতে পারি, যে পীড়ন সমান সমান কী বলছে, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল উদ্ভূত হয়। তাহলে এ একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল, এই বলটা সবসময় কী হবে, উদ্ভূত বল।
খেয়াল করে দেখেন তো এইখানে কি এফটা কি, এখানে একটা সেম জিনিসই আছে না, অতএব পীড়ন সমান সমান এফ বাই এ ইজ ইকুয়াল টু প্রেশার। ঠিক আছে, এটা আমরা বুঝছি, আশা করা যায় এটা আমরা বুঝছি। সো এখন আমি যদি একটা প্রশ্ন না জাস্ট একটা দিকে যদি খেয়াল করি, আমি সাপোজ আমি বলটা এদিকে দিছি, কী করছে, আমি বলটা কি এদিকে দিছি, তাহলে তার বিপরীত দিকে একটা কী হবে, পীড়ন হবে না? অবশ্যই। এটা আমরা তো এতক্ষণে বোঝা গেছে, কারণ যে বল আমরা প্রয়োগ করবো তার বিপরীত দিকে তো আমাদের ফোর্সটাই দেখতে হবে, কারণ উদ্ভূত তো আমাদের যে বল প্রয়োগ করবো তার বিপরীত দিকে, তাই না? একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আচ্ছা আমরা এই টপিকটা দেখার আগে পীড়নের একক মাত্রাটা দেখে নিই, পাশে আসি। যে পীড়ন সমান সমান এফ বাই এ, যদি একক লিখি, এককের ক্ষেত্রে এফ এর একক কত, নিউটন, আর ক্ষেত্রফলের একক কি, মিটার স্কোয়ার, যেহেতু ভাগ আছে তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। এখন মাত্রা যদি নির্ণয় করি, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এফ বাই এ, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু অ্যাক্সেলারেশন, এটা ক্ষেত্রফল, বড় হাতের এটা ক্ষেত্রফল, এম এর ক্ষেত্রে এম, এর ক্ষেত্রে এল টি ইনভার্স 2। এখন ক্ষেত্রফলের ক্ষেত্রে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সবগুলো এল আছে, তাহলে এল স্কোয়ার, তাহলে কি আসে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। সো দিস ইজ দ্য মাত্রা। নেক্সটে যদি যাই তাহলে কি হয়, আমি কি বলছি, এদিকে এফ বল আমরা অর্থাৎ তির্যকভাবে একটা এফ বল প্রয়োগ করছি, তার বিপরীত দিকে আমরা কী পাইলাম, একটা পীড়ন পাবো। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা পি ইজ ইকুয়াল টু এফ বাই এ পাই, তাই না? এই পিটাই কি, এই পিটাই পীড়ন, তো এখান থেকে তো আমরা তাই পাই। তাহলে এফটা কি, এফটা কিন্তু ভেক্টর রাশি, এটা কি, এটা কিন্তু স্কেলার রাশি। আমরা সেকেন্ড পেপার যখন পড়বো, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, তখন সেখানে বোঝার সুবিধার্থে অর্থাৎ আমাদের সুবিধার্থে আমরা ক্ষেত্রফলটাকে ভেক্টর ধরে নেব, কিন্তু ইন জেনারেলভাবে ক্ষেত্রফলটা আমাদের স্কেলার কোয়ান্টিটি। সো যদি একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশি দ্বারা ভাগ করা যায়, আমরা একটা ভেক্টর রাশি পাবো। ঠিক আছে, একটা ভেক্টর রাশি যখন পাবো, তাহলে পীড়ন একটা ভেক্টর, তাহলে ভেক্টর কী হবে, ভেক্টরের দুই দিকে একটা উপাংশ থাকবে, এদিকে না, সরি এদিকে, ডিরেকশনটা এদিকে, যেহেতু এদিকে। ঠিক আছে, সো এই যে আনুভূমিক বরাবর অর্থাৎ সারফেস বরাবর যে আমরা পীড়নের উপাংশটা পাইলাম, সেই সারফেস বরাবর পীড়নের উপাংশকে বলা হয় ক্রিন্তন পীড়ন, আর যে উলম্ব বরাবর পাওয়া যায় তাকে বলা হয় অভিলম্ব পীড়ন। ঠিক আছে, ক্রিন্তন পীড়ন জিনিসটা কি এটা বলছি। সো আমরা এতটুকু তো বুঝলাম যে পীড়নের দুটো উপাংশ ভাগ করলাম, এই পীড়নটা এখন নাই, এটা দুটো একটা উপাংশ থাকলো, একটা কি অনুভূমিক বরাবর ক্রিন্তন পীড়ন, অবিলম্ব বরাবর অবিলম্ব পীড়ন। এখন ক্রিন্তন পীড়নের বেসিকটা কি, এটা ক্রিন্তন পীড়ন সবসময় তলের সারফেস বরাবর ক্রিয়া করবে, অর্থাৎ তল বরাবর ক্রিয়া করবে। ক্রিন্তন পীড়ন সবসময় কী করবে, তল বরাবর ক্রিয়া করবে। এখন ক্রিন্তন পীড়ন জিনিসটা কি, ক্রিন্তন পীড়ন আকৃতি যখন পরিবর্তন ঘটে, অর্থাৎ আকৃতির যখন পরিবর্তন ঘটবে তখন সেটা কি হবে, ক্রিন্তন পীড়ন হবে। মাথায় রাখবো কি, আকৃতির যখন পরিবর্তন হবে তখন কি হবে, ক্রিন্তন পীড়ন হবে। আর ক্রিন্তন পীড়ন সবসময় কি কোন বরাবর ক্রিয়া করবে, সারফেস বরাবর ক্রিয়া করবে। এখন আমি যে এতক্ষণ থেকে একটা জিনিস বলি না, সেটা কি, সেটা হলো স্থিতিস্থাপক সীমা। এখন আমরা একটা জিনিস যদি খেয়াল করি, স্থিতিস্থাপক সীমাটা কি। আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে যদি আমরা এল দণ্ডের একটা বস্তু নেই, এটাকে কী করলাম, একটা নির্দিষ্ট দূরত্বে আমরা কী করলাম, একে এক্সপ্যান্ড করলাম, এটা তার স্থিতিশীল অবস্থা এখানে, তাই না? কী করলাম, এল দৈর্ঘ্য কী হলো, পরিবর্তিত হলো।
তাহলে একটা নির্দিষ্ট সীমা মানে কি, একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আমি একে এক্সপ্যান্ড করতে পারি অথবা কমাইতে পারি, তাই না? আমরা যখন মহাকর্ষ ক্ষেত্র বা বিভিন্ন ধরনের ক্ষেত্র করি তখন কি দেখি, অর্থাৎ যে এরিয়া পর্যন্ত আমার এই আকর্ষণটা ক্রিয়েট বলতে যে আকর্ষণটা বজায় থাকবে তখন তাকে ওই এরিয়া পর্যন্ত আমরা তাকে কী বলা হয়, ক্ষেত্র বলা হয়। সেটা মহাকর্ষীয় চ্যাপ্টারে আমরা সেটা পাবো। এখন স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি? স্থিতিস্থাপকতা হলো কি যে বস্তুটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসার যে ধর্ম। এখন একটা স্থিতিস্থাপক সীমা বলছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই তো আমি একে বাড়াইতে পারবো অথবা কমাইতে পারবো, ওই সীমাটাকেই বলা হয় স্থিতিস্থাপক সীমা। আমরা বুঝছি কি? আরেকবার বলি, স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি? স্থিতিস্থাপক সীমা হলো আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একে এক্সপ্যান্ড করতে পারবো এবং একে কমাইতে পারবো, দৈর্ঘ্যটা অর্থাৎ চাপাতে পারবো, তাহলে ওই দূরত্বটাকেই বলা হয় স্থিতিস্থাপক সীমা। আশা করা যায় আজকের এই টপিকটা আমরা বুঝছি। নেক্সটে আমরা কি পড়বো? নেক্সটে পড়বো হুকস ল আছে, তারপর ইয়ংয়ের গুণাঙ্ক আছে, একটা ম্যাথ আছে। সো নেক্সটে দেখা হচ্ছে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমাদের নেক্সট টপিকটা হলো হুকের সূত্র অর্থাৎ হুকস ল। হুকের সূত্রটা কি? পীড়ন সমানুপাতিক হয় বিকৃতি। এখন এই সূত্রের শর্তটা কি? এই সূত্রের মেইন যে শর্ত সেটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কী থাকতে হবে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন তার বিকৃতির কী হয়, সমানুপাতিক হয়। এখন এই জিনিসটা যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখতে চাই তাহলে কি, এখানে থ্রি ডাইমেনশন একটা চিত্র আঁকছি, যে এই বস্তুটাকে আমরা এইদিকে বল প্রয়োগ করলাম, এটা কী করলাম, বল প্রয়োগ করে এক্সপ্যান্ড করার চেষ্টা করলাম। এখন যদি বল প্রয়োগ করি এইদিকে তাহলে কি হবে, এইদিকে একটা উদ্ভূত বল হবে, একটা বল তৈরি হবে। কারণ কি? কারণ সব বস্তু কী চাই, স্থিতিশীল অবস্থায় থাকতে চাই, এটা আমরা একটু আগে দেখছি। সো এটা বলার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হয়, যদি আমি পীড়ন বাড়াই, কী করি, আমি যদি পীড়ন বাড়াই বিকৃত করি আগে এদিকে থেকে, যদি আমি বিকৃতি করি বেশি তাহলে কি হবে, এদিকে এই বলটাও বেশি এই বলটা বেশি উদ্ভূত হবে, তাই না? এখানে যদি আমি যত বেশি বল দিব তত বেশিই কিন্তু এদিকে কি হবে, তত বেশি বল উদ্ভূত হবে, অর্থাৎ পীড়ন বাড়বে। তাহলে বিকৃতি যদি আমি কোনো বস্তুকে আমি যদি বেশি বিকৃত করি, অর্থাৎ তার আদি অবস্থার সাপেক্ষে যদি যত বেশি পরিবর্তন করবো তার তো কী হবে, তত বেশি পীড়ন বাড়বে। কারণ কি, পীড়ন আমরা কি জানি, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল উদ্ভূত হয়, অর্থাৎ আমি যে পরিমাণ বল দিয়ে এদিকে টানবো, অর্থাৎ সেই বলে কী হবে, এটা ফিরে আসবে তার স্থিতিস্থাপকতার ধর্ম হিসেবে। এখন এখানে একটা নোট লিখে দিছি, নোটটা একটু ভালোভাবে দেখতে হবে। কি, একটি বস্তুকে অনেক বেশি পীড়ন দিতে থাকলে, অর্থাৎ বস্তুটাকে অনেক বেশি টানলে কি হবে, তার স্থিতিস্থাপকতার ধর্ম হারাবে, এটা স্বাভাবিক। একটা লিমিট তো থাকতে হবে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কী করতে হবে, আমাদের টানতে হবে, অর্থাৎ সেই অনুযায়ী পীড়ন নিতে হবে। এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি, পীড়ন আর বিকৃতির আমরা গ্রাফ দেখব, তার আগে আমরা এখান থেকে এই সূত্র থেকে আমরা কি পাই, যে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু একটা কী পাই, একটা ধ্রুবক, যেহেতু সমানুপাতিক, এই ধ্রুবকটাই এটাই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এগেইন বলছি, এই সূত্র থেকে আমরা কি পাই, সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে কি হয়, একটা ধ্রুবক আসে। সো বিকৃতিটাকে পার করে নিচ্ছে, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি সমান একটা কী আসে, একটা ধ্রুবক আসে, একে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। সো এখন এখান থেকে আমরা কি পাই, যে পীড়ন ইজ ইকুয়াল টু কে ইন্টু বিকৃতি। এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যদি এই পীড়ন ভার্সেস বিকৃতি একটা যদি গ্রাফ আঁকাই তাহলে দেখেন কি, এই পীড়নটাকে আমরা কোথায় রাখছি, ওয়াই অ্যাক্সিসে রাখছি, বিকৃতিটাকে কোথায় আছে, এক্স অ্যাক্সিসে। এটা যদি আমরা একটা ধ্রুবক বা ধ্রুবক ধরি, এটা যদি আরেকটা ধ্রুবক ধরি তাহলে কি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ মূলবিন্দুগামী একটা সরলরেখা আমরা পাবো। এখন এই মূলবিন্দুগামী সরলরেখা কতক্ষণ পর্যন্ত থাকবে, এই মূলবিন্দুগামী সরলরেখা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবো, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যতক্ষণে থাকবো ততক্ষণ এটা কি মূলবিন্দুগামী সরলরেখা হিসাবে কাজ করবে। যদি স্থিতিস্থাপক সীমার বাইরে যায় তারপর কি হবে, তাই এই জিনিসটা আমরা যদি একটু খেয়াল করি, তারপর কি হবে, তারপর জিনিসটা
অস্বাভাবিকভাবে বাড়বে, অস্বাভাবিকভাবে কমবে এবং একটা স্টেজে যায় এইরকম একটু ঢালু হয়, এরকম অবস্থা ক্রিয়েট হবে। কেন হবে? একটা জিনিস খেয়াল করি, এটা যদি একটা কি, এটা একটা দড়ি, যদি চিন্তা করি দড়ির দুইটা সাইড, যদি দড়িটাকে আমরা বেশি পরিমাণে টানি তখন কি হয়, দড়িটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তখন কি হয়, দড়িটার এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়, অর্থাৎ দড়িটা কি হয়, ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা ক্রিয়েট হয়। সেজন্য এই ঢালুটার অবস্থা। এখন এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল হলো তো কে, কে মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন আমরা যদি ম্যাথমেটিক্যালি এই কে এর মানটা নির্ণয় করি, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা নির্ণয় করি, তাহলে কি হবে, এখানে আবার ওই সেম একটা দণ্ড নেই, এল দৈর্ঘ্যের দণ্ড। তারপর কি করব, বল প্রয়োগ করে এটাকে বাড়াই দিব। আমি এক সাইডে বাড়াই দিলাম, এটা তার লাইন কতটুকু পরিবর্তন হলো, স্মল এল, তাই না? কী করছে, এদিকে এফ বল প্রয়োগ করছে। তাহলে এখানে আমি যদি পীড়ন নির্ণয় করি, পীড়ন নির্ণয় খুব সহজ, যে পরিমাণ বল উদ্ভূত হবে, অর্থাৎ এই দিকের বলটা আমাকে দেখতে হবে, এফ বাই এ ক্ষেত্রফল। বিকৃতি আমি কি লিখতে পারি, বিকৃতি আদি অবস্থা, আদি দৈর্ঘ্য কত, আদি দৈর্ঘ্য আমার এল, পরিবর্তন কত, স্মল এল। সো আমি যদি কে ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, এখানে কি আছে, পীড়ন বাই বিকৃতি, পীড়ন কত এফ বাই এ, বিকৃতি কত স্মল এল বাই এল ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। এখন এই যে কেটা পাইলাম, এই কেটার একটা স্পেশাল নাম আছে, সেটা কি, ইয়ং এর গুণাঙ্ক। মেবি সম্ভবত বিজ্ঞানী ইয়ং সাহেব এই জিনিসটা ফার্স্ট দেখাইছেন, এই জন্য তার নামে এটা করা হয়। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে যতগুলো আমরা কাজ করছি, যেমন দৈর্ঘ্য বৃদ্ধি করছি, ক্ষেত্রে পীড়ন পাইছি, এটা সবগুলা কি অনুদৈর্ঘ্য বরাবর না? সো এটাই আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি পাই, ইয়ং এর গুণাঙ্ক পাই। সো এই কেটাকে আমরা একটা স্পেশাল নাম দিয়ে রাখবো, সেটা কি ওয়াই, যেহেতু ইয়ং সাহেব এটা আবিষ্কার করে, তাহলে ওয়াই দ্বারা এটা মনে রাখবো কি, এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। এই সূত্রটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, এবং এই সূত্র দিয়ে স্থিতিস্থাপকতার মোটামুটি 60-70% ম্যাথ কমপ্লিট হবে। সো এই সূত্রটা আমার কি করতে হবে, মনে রাখতে হবে। এখন নেক্সট যদি যাই, এখন আমি যদি একটা খেয়াল করি যে এই যে আমি দৈর্ঘ্য বরাবর করলাম না, অর্থাৎ আনুভূমিক বরাবর একটা দণ্ডকে কি করছি, এক্সপ্যান্ড করছি। এখন যদি আমি জিনিসটাকে উলম্ব বরাবর রাখি, সাপোজ কি করলাম, বস্তুটাকে ঝুলাই দিলাম, এম ভরের বস্তুটাকে কি করলাম, ঝুলাই দিলাম। যদি ঝুলাই দিই তাহলে কি হবে, অভিলম্ব বরাবর একটা বল ক্রিয়া হবে, সেটা কি এমজি। এখন পীড়নের ক্ষেত্রে আমরা কি যে বল প্রয়োগ করব, সেটা কি কাজ হবে না উদ্ভূত বল। তাহলে এর উদ্ভূত বল কি হবে, যদি নিচের দিকে এমজি ক্রিয়া হয়, অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আমরা কী পাবো, এমজির সমানই পাবো। তাহলে আমার এই এমজি নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু কী লিখতে চাই, এফ স্মল এল, তাহলে এফ এর মান কত হবে, এফ এর মান হবে এমজি, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু এমজি এল বাই এ এল। এতটুকুই জাস্ট খেয়াল রাখতে হবে। এখানে একটা জিনিস, আমরা যে এতগুলো জিনিস লিখলাম, এর আগে যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল লিখলাম, এগুলার ক্ষেত্রে যতগুলো ছিল সবগুলোর কি দড়ি বা দণ্ড বা বস্তুর ভর শূন্য, অর্থাৎ ভর নেই। অর্থাৎ যে সকল বস্তুর ভর নেই সেই সকল বস্তুর ক্ষেত্রে আমরা কি করছি, এই সূত্রগুলো লিখছি। এখন আমরা দেখব উল্লম্বভাবে ধরো কোনো বস্তুর যদি নিজস্ব ভর থাকে, যদি কোনো বস্তুর নিজস্ব ভর থাকে সেক্ষেত্রে কি হবে, এই হলো আমাদের বস্তু। এখন বস্তুর ভর ইজ ইকুয়াল টু এম। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি পাবো, যখন বস্তুর ভর দেওয়া থাকবে তখন আমরা কি হবে, কোনো একটা বস্তুর যদি ভর দেওয়া থাকে সেই ভরটাকে কোথায় কেন্দ্রীভূত থাকে, তার ভর কেন্দ্র বরাবর কেন্দ্রীভূত থাকে।
এই টোটাল ডিস্টেন্স আমরা এল ধরি, ঠিক আছে। আর আমরা এতটুকু তো জানি যে কোনো বস্তুর ভর কোথায় কেন্দ্রীভূত থাকে, এম ভরের কোথায় কেন্দ্রীভূত থাকে, ভর কেন্দ্র বরাবর। তাহলে ভর কেন্দ্র বরাবর আমার ভর আছে এখানে, তাহলে ডিস্টেন্স কোথাও পর্যন্ত দেখতে হবে, এই পর্যন্ত ডিস্টেন্স কত, L/2। তাহলে আদি দৈর্ঘ্য কত হচ্ছে, এল না L/2? চিন্তা করে দেখো তো, L/2 হচ্ছে। কিন্তু খেয়াল করো, আমার এই যে টোটাল বস্তুটা আছে, এই বস্তুর ভর কোথায় কেন্দ্রীভূত আছে, এতটুকু কেন্দ্রীভূত আছে। তাহলে আমি তো এতটুকু গাধার মতো এতটুকু পুরা ডিস্টেন্স লাভ নাই তো, আমার যতটুকু পর্যন্ত ভর আছে উপর পর্যন্ত ততটুকু ডিস্টেন্স দেখলেই হচ্ছে। দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, এল। এটা তো স্বাভাবিক ব্যাপার, আমার তো দেখাতে হচ্ছে না কোথাও এল থেকে L/2, ওটা তো দেখাতে হচ্ছে না। দৈর্ঘ্য বৃদ্ধি সিম্পলি স্মল এল। আর পীড়ন তো আমার F/A, এটা তো চেঞ্জ হচ্ছে না। তাহলে y = F/A, বিকৃতি কত, L/2। তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে আমরা পাচ্ছি F L/2 AL। সো y = F L/2 AL। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যে এটা মনে রাখতে হবে। এখন কেন এটা হলো, এটা আমরা একটু আগে বললাম কি, যে ভর কেন্দ্র তো আমার টোটাল বস্তুর ভর তো আমরা একটা বিন্দুতে নিয়ে আসছি। তাহলে এই প্রথম বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাদের নিতে হবে L/2, এটা হবে আমাদের আদি দৈর্ঘ্য। তাহলে যদি বস্তুর নিজস্ব ভর থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের গুণাঙ্ক y = F L/2 AL। এখন F যদি mg হয়, অর্থাৎ ঝুলন্ত অবস্থা থাকে, তাহলে y = mg L/2 AL। এটা আমরা জানি। সো এখন আমাদের নেক্সট যেটা, সাপোজ বস্তুর ঘনত্ব দেওয়া আছে, বস্তুর ঘনত্ব রো দেওয়া আছে। তখন আমি কী করব, আমরা একটা জিনিস জানি, m = ρv, জানি কি, হ্যাঁ অবশ্যই জানি। তাহলে রো ইন্টু ভি এর মান কত হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, যে ভি এর মান কত হবে। আমরা তো বস্তুর ভর এখানে কেন্দ্রীভূত আছে এটা মানলাম, কিন্তু ভিটা টোটাল ভি তো পুরোটাই। তাহলে ভি এর কত হবে, এটুকুর ক্ষেত্রফল কত, এ, টোটাল ডিস্টেন্স এল। অতএব y = F L/AL, সরি এটা টুয়াইস এল হবে, এটা ভুল করা একেবারে যাবে না, mgl, যেহেতু এফ এর মান ঝুলন্ত অবস্থায় আছে, টুয়াইস AL। এখন একটা জিনিস খেলে, এম এর মান কত, রো AL, তারপরে GL / 2AL, এই কেটে গেল, তাহলে হাফ রো GL² / সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে না, জাস্ট আমরা তো কমন সেন্স দিয়ে বের করে নিতে পারবো, যে আমাদের সবাই জানি m = ρv। সো ওখান থেকে আমরা কি করতে পারবো, এই জিনিসটা বের করতে পারবো, জাস্ট দেখাই দিলাম আর কি। সো আজকের লেকচার এখানেই শেষ। আমরা কালকে যে লেকচার 2 যাবে, লেকচার 2তে আমরা কি কমপ্লিট করব, এই ইয়ংয়ের গুণাঙ্কের অল টাইপস অফ ম্যাথ। সো নেক্সট লেকচার 2টা যাবে আমাদের কিসের উপর, টোটালি ম্যাথ সলভ করব আমরা ইয়ংয়ের গুণাঙ্কের উপর। এরপর ইয়ংয়ের গুণাঙ্কের কাজ আছে, অনেক কিছু আছে, সো নেক্সট ডে দেখব। সো আশা করা যায় এতটুকু যা বুঝাইছি আপনারা সবাই বুঝছেন। সো দেখা হবে নেক্সট লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।